অ্যারেঞ্জ ম্যারেজ মার্ডার, তিনটি শব্দ, অথচ শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে আসে। অনেকে এখনও মনে করেন প্রেমীর বিয়ে মানেই অস্থিরতা, আর অ্যারেঞ্জড বিয়েতে নাকি নিশ্চিন্ত নিরাপত্তা। কিন্তু এই ঘটনা সেই ধারণার মুখোমুখি দাঁড় করায় নির্মম বাস্তবতা। হত্যার শিকার যুবকটি ছিলেন ভীষণ সরল, শান্ত স্বভাবের, সংসারী মানুষ। তার একমাত্র ভুল ছিল পরিবারের সিদ্ধান্তে ভরসা করা। পরিবারের পছন্দ করা এক অচেনা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে এটা খুব স্বাভাবিক। গুরুজনের আশীর্বাদ, পরিবারের অনুমতি আর বিশ্বাসের ওপর দাঁড়ানো দাম্পত্য। সেও ভেবেছিল নতুন স্ত্রী তার জীবনের নিরাপদ ঠিকানা হবে, কিন্তু সেই বিয়েই হয়ে ওঠে তার মৃত্যুদণ্ড। বিয়ের মাত্র ৪৫ দিন, ১.৫ মাসও হয়নি, আর সেই নতুন বরকে নির্মমভাবে হত্যা করা হয়। এক টুকরো সুখী সংসারের স্বপ্ন মুহূর্তেই গুঁড়িয়ে যায়। এই ঘটনায় মানুষের মনে অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে গভীর সন্দেহ, অস্বস্তি আর অস্থিরতা তৈরি করেছিল। ১ দশক আগে স্বামী স্ত্রীর হাতে পরস্পরকে খুন করার ঘটনা ছিল বিরল, আর তা দেশ জুড়ে শোরগোল তুলত। কিন্তু আজ যেন এমন খবর চোখে পড়ে প্রায়ই, স্ত্রীর হাতে স্বামী নিহত বা স্বামীর হাতে স্ত্রী খুন। সমাজ যেন ধীরে ধীরে ভয়াবহ বাস্তবতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখছে। তবে এই হত্যাকাণ্ড ছিল আরও জটিল। এটি শুধু দাম্পত্য সহিংসতা নয়, এর আড়ালে ছিল সুচিন্তিত প্রতারণা, গোপন সম্পর্ক এবং আগেই সাজানো মৃত্যু ফাঁদ। সদ্য বিবাহিতা সেই স্ত্রী কয়েক সপ্তাহের মধ্যেই তার স্বামীর প্রতিটি তথ্য পৌঁছে দেয় কিলিং স্কোয়াডের কাছে। এমন ভয়ঙ্কর সত্য মেনে নেওয়া সমাজের পক্ষে সহজ ছিল না। স্বাগত আমাদের শোতে, আর আপনি দেখছেন গুঞ্জা প্রিয়াংশু কেস। ক্যালেন্ডারে সেদিনের তারিখ ১০ মে ২০২৫। বিহারের ঔরঙ্গাবাদ জেলার নবীনগর ব্লকের বড়বান গ্রাম। এই গ্রামেই থাকতেন প্রিয়াংশু কুমার সিং, সবার কাছে পরিচিত ছোটু নামে। পারিবারিক ব্যবস্থাপনায় তার বিয়ে হয় উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার মেয়ে গুঞ্জা সিংয়ের সঙ্গে। গুঞ্জাকে সবাই দেখত শান্ত, ভদ্র, নম্র স্বভাবের আদর্শ নববধূ হিসেবে, যে যেন দ্রুতই সবার মন জিতে নেয়। প্রিয়াংশুর পরিবার ছিল সমাজে বেশ পরিচিত ও সচ্ছল। প্রায় ৫০-৬০ বিঘা কৃষিজমির মালিক তারা। পেশা কৃষি, তবে প্রিয়াংশু মাঝে মধ্যে অন্যান্য আয় রোজগারের কাজও করতেন। বাবাকে তিনি হারিয়েছিলেন আগেই। সংসারে ছিলেন বৃদ্ধ মা, শহরে চাকরিজীবী বড় ভাই আর কয়েকজন আত্মীয়। সব মিলিয়ে শান্ত, সমঝোতাপূর্ণ এক যৌথ পরিবার। সব কিছুই ঠিকঠাক চলছিল। নতুন সংসার, নতুন বউ, নতুন স্বপ্ন, সবই মাত্র ১.৫ মাসের। কিন্তু ২৪শে জুনের রাত সেই পরিবারের ইতিহাসে চিরকালীন অন্ধকার লিখে দিল। কারণ সেদিন যা ঘটেছিল তা শুধু প্রিয়াংশুর প্রাণ কেড়ে নেয়নি, এটি বিহারের অপরাধ ইতিহাসে তৈরি করেছিল এক ভয়াবহ অধ্যায়, যেখানে বিয়ে, বিশ্বাস এবং পারিবারিক সম্পর্ক সবই পরিণত হয়েছিল চোখ ধাঁধানো বিশ্বাসঘাতকতার অস্ত্রে। ২৪ জুন ২০২৫ তারিখে প্রিয়াংশু উত্তরপ্রদেশের বারাণসীর কাজিন সিস্টারদের বাড়িতে কয়েকদিন কাটিয়ে ফিরছিলেন। প্রিয়াংশু বারাণসী রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। প্রিয়াংশু পরিবারকে ফোন করে নিজের অবস্থান জানাচ্ছিলেন। প্রিয়াংশু যখন রাত ৮টার দিকে নবীনগর রোড রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছান, তখন তিনি তার মাকে ফোন করেন। গ্রাম থেকে স্টেশন প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল এবং মাঝের রাস্তাটি ছিল শুনশান, খামার ও জঙ্গল ঘেরা। ছেলের রাতের অন্ধকারে একা আসা নিয়ে চিন্তিত হয়ে মা তৎক্ষণাৎ প্রিয়াংশুর খুড়তুতো ভাই সোনু ও অনুপকে বাইক নিয়ে দ্রুত যেতে বললেন। সোনু ও অনুপ স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ট্রেন আসে। প্রিয়াংশু ফোন পেয়ে প্ল্যাটফর্ম থেকে বাইরে আসেন এবং বাইকের চালকের আসনে নিজেই বসেন। পিছনে মালপত্র নিয়ে বসে সোনু ও অনুপ। তিনজনে একই বাইকে করে বাড়ির পথে রওনা দেন। পথের মাঝে লম্ভখাপ গ্রামের কাছে একটি ফাঁকা রাস্তায় রাত তখন প্রায় ৯টা। রাতের নীরবতা ভেঙে আচমকা পিছন দিক থেকে দ্রুতগতিতে আরেকটি বাইক এসে তাদের পথ আটকায়। বাইকে ছিল দুজন লোক। তারা চেঁচিয়ে প্রিয়াংশুদের বাইক থামাতে বলে এবং ওভারটেক করে সামনে দাঁড়ায়। বাইক থামানোর কারণ হিসেবে জানায় যে তারা দেবরাজ বিঘা নামক একটি গ্রামের ঠিকানা ভুলে গেছে এবং প্রিয়াংশুর কাছে জানতে চায় গ্রামটি কোন দিকে ও কত দূর। প্রিয়াংশু সরল মনে উত্তর দেন, এখান থেকে সোজা ২ কিলোমিটার এগিয়ে যান। ঠিকানা জানার পরেই বাইকের পিছনে বসে থাকা লোকটি দ্রুত একটি পিস্তল বের করে
গুলি চালাতে শুরু করে। প্রিয়াংশুর দিকে 7 থেকে 8 বার গুলি চালানো হয়, যার মধ্যে 4টি বুলেট সরাসরি তার মাথায় লাগে এবং বাকিগুলো শরীরের অন্য অংশে আঘাত করে। প্রিয়াংশুর পিছনে বসা সোনু ও অনুপ ঘটনাটির আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। তারা কিছু বুঝে ওঠার আগেই প্রিয়াংশু বাইক সহ সেখানেই লুটিয়ে পড়েন। গুলি চালিয়েও দুজন তৎক্ষণাৎ পালায়নি, তারা সেখানে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল। এরপরেই তারা দ্রুত বাইকে করে পালিয়ে যায়। গ্রামবাসীরা ছুটে আসেন এবং দ্রুত প্রিয়াংশুকে নিকটবর্তী নবীননগর হাসপাতাল ও পরে মদদ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তাররা জানান তিনি আর বেঁচে নেই। এই মর্মান্তিক ঘটনায় প্রিয়াংশুর সদ্য বিবাহিতা স্ত্রী গুঞ্জা এবং তার বৃদ্ধা মা জ্ঞান হারিয়ে ফেলেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় এবং মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। 25 জুন সকালে প্রিয়াংশুর ভাই নবীননগর থানায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। প্রিয়াংশুকে ঠিকানা জিজ্ঞেস করার নামে থামিয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, যা স্পষ্টতই ডাকাতির ঘটনা ছিল না। এটি ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনার গুরুত্ব বুঝে ঔরঙ্গাবাদের এসপি বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করেন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। প্রথমেই সন্দেহের তীর যায় অনুপ ও সনুর দিকে। এত বড় হত্যাকাণ্ড ঘটল, অথচ তাদের গায়ে একটিও আঁচড় লাগল না এবং তারা কোনো প্রতিরোধ না করে শুধু দাঁড়িয়ে দেখল। পুলিশ তাদের তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা বারবার দাবি করে যে এমন ঘটনা তারা জীবনে দেখেনি। তারা বারবার বলছিল যে তারা ভয়ে স্থির হয়ে গিয়েছিল এবং কিলারদের চেহারা স্পষ্ট করে দেখতে পায়নি। কিন্তু এই খুনের পেছনে কারণ কি? প্রিয়াংশুর কোনো শত্রু ছিল না, ডাকাতি হয়নি, রাজনৈতিক বিদ্বেষ নেই, তবে কেন এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড? তদন্তে কোনো দিশা না পেয়ে পুলিশ প্রিয়াংশুর মোবাইল ফোন এবং আশেপাশের এলাকার সক্রিয় মোবাইল নম্বরের ডাম্প ডাটা পরীক্ষা করা শুরু করে। প্রিয়াংশুর কল ডিটেল রেকর্ডে তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায় না। তিনি মূলত মা, স্ত্রী, অনুপ ও সোনুর সঙ্গেই কথা বলছিলেন, যা ছিল বাড়ি ফেরার পথে স্বাভাবিক যোগাযোগ। এরপর সার্ভেলেন্স টিম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। দুজন অচেনা ব্যক্তি স্পষ্টতই প্রিয়াংশুর পিছু নিচ্ছিল। কিছুটা এগিয়ে তারা যখন রাস্তার নির্জন অংশে পৌঁছায়, তখন ঠিকানা জিজ্ঞেস করার অজুহাতে বাইক থামায়। এরপর পুলিশ অনুপ আর সোনুকে জিজ্ঞেস করে, তোমরা প্রিয়াংশুর সঙ্গে সেদিন কোথায় কোথায় গিয়েছিলে? তাদের দেওয়া রুট অনুযায়ী ওইসব রাস্তার সিসিটিভি ক্যামেরাও পরীক্ষা করা হয়, কিন্তু এলাকাটা ছিল অনেকটাই গ্রামীণ, ক্যামেরার সংখ্যা খুবই কম, ফলে খুব বেশি কিছু ফুটেজে ধরা পড়েনি। তবে অনুপ আর সোনুকে যখন একটু গভীরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা এক অদ্ভুত তথ্য দেয়। ঘটনার পর সেই দুই হামলাকারী কিছুক্ষণ ঘটনাস্থলের কাছেই দাঁড়িয়েছিল। তাদের একজন ফোনে কারোর সঙ্গে কথা বলেছিল, এটা এখনও বেঁচে আছে, কি করব? এরপর কিছুক্ষণ পরই তারা দ্রুত বাইকে চেপে পালিয়ে যায়। পুলিশের ধারণা হলো হয়তো বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল, তাই শেষ কাজটা করতে পারেনি। কিন্তু প্রশ্ন রয়ে গেল, তারা কাকে ফোন করেছিল, কাদের কাছ থেকে নির্দেশ পাচ্ছিল? এখানে ডাকাতির কোনো উদ্দেশ্য নেই, এটা স্পষ্ট, বরং পরিকল্পিতভাবে করা একটা ষড়যন্ত্র বলেই মনে হলো। এখন পুলিশের পরবর্তী লক্ষ্য ওই ফোন কলের সূত্র খুঁজে বের করা। এজন্য তারা ঘটনাস্থলের কাছাকাছি সক্রিয় মোবাইল নম্বরগুলোর ডাম্প ডেটা সংগ্রহ করে। সেই ডাটায় শত শত নাম্বার ছিল, প্রতিটা একে একে যাচাই করতে হবে। একই সঙ্গে আরেকটি পুলিশ দল যায় প্রিয়াংশুর গ্রামে। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে চায় প্রিয়াংশু এমন কি কাজ করত যে কেউ তার প্রতি শত্রুতা পোষণ করবে। কিন্তু পরিবারের সবাই এক বাক্যে জানায় প্রিয়াংশু ছিল শান্ত, পরিশ্রমী ও নির্লোভ স্বভাবের ছেলে। কখনো কারো সঙ্গে ঝগড়া করেনি, কোনো শত্রু তৈরি হওয়ার প্রশ্নই ওঠে না। পুলিশ জমিজমার বিরোধের দিক থেকেও তদন্ত চালায়, কারণ পরিবারটির সম্পত্তি ছিল বেশ, কিন্তু সেখানেও কোনো সমস্যা বা দ্বন্দ্বের ইঙ্গিত মেলেনি। ভাইদের মধ্যে সম্পর্কও ছিল অত্যন্ত ভালো, ভালোবাসা ও সম্মানপূর্ণ। তবে পুলিশ এতেই থেমে থাকেনি। তারা নিজেদের সোর্সও সক্রিয় করে দেয় পরিবারের ভেতরের তথ্য জানতে, কারণ প্রিয়াংশু ঠিক কখন কোথায় থাকবে এ তথ্য বাইরের কেউ জানার কথা নয়। অর্থাৎ যেই হোক, খুনি পরিবারের ভেতরের কারো সঙ্গে যোগাযোগে ছিল।
এমনটাই মনে হলো। 4 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পরও গ্রামের 2 ছেলেই একই বক্তব্যে অটল থাকে। তাদের অতীত রেকর্ডও পুলিশ খতিয়ে দেখে, কোনো অপরাধমূলক ইতিহাস পাওয়া যায়নি। এবার পুলিশ সিদ্ধান্ত নেয় প্রিয়াংশুর বাড়ি, বিশেষ করে তার বেডরুম তল্লাশি করা হবে। হয়তো সেখানেই লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ কোনো সূত্র। তল্লাশির সময় হঠাৎ এক কোণ থেকে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে। ফোনটি এমন জায়গায় রাখা ছিল যেন ইচ্ছে করেই কেউ লুকিয়ে রেখেছে। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞেস করে, এই ফোনটা কার? কেউ উত্তর দিতে পারে না। শেষ পর্যন্ত যখন একটু চাপ দেওয়া হয়, তখন স্ত্রী গুঞ্জা স্বীকার করে ফোনটা তার। এটা শুনে সবাই অবাক হয়, কারণ গুঞ্জার তো আগেই একটা ফোন ছিল, তাহলে এই দ্বিতীয় ফোন কোথা থেকে এলো? কেউই তাকে এই ফোন ব্যবহার করতে কখনো দেখেনি। তাছাড়া ফোনটিতে সক্রিয় সিমও ছিল। এখন পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। তারা গুঞ্জার অতীত, তার যোগাযোগ এবং ফোনের কল রেকর্ড সব কিছু খতিয়ে দেখা শুরু করে। তদন্তের জন্য গুঞ্জার নিয়মিত ব্যবহৃত ফোন এবং লুকিয়ে রাখা ফোন দুটোই জব্দ করা হলো। গুঞ্জা প্রথমে ফোন দিতে অস্বীকার করে, জানায় তাতে তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা পুলিশ নিতে পারে না। তবে পুলিশের কাছে তার এই আপত্তি গ্রাহ্য হয়নি। দুটো ফোনই ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সেখানে কল ডিটেলস, হোয়াটসঅ্যাপ চ্যাট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব কিছু পরীক্ষা করা হতে থাকে। তদন্তে জানা যায়, গুঞ্জার নিয়মিত ব্যবহৃত ফোনটি থেকে ঘটনার দিন প্রিয়াংশুকে ঘন ঘন প্রায় প্রতি ঘন্টায় কল করা হয়েছিল। এর পাশাপাশি তার গোপন ফোনটি থেকে অন্য একটি অজানা নম্বরে কথা হয়েছিল। ঘটনার দিন সেই নম্বরে 50 বারেরও বেশি কল করা হয়। জিজ্ঞাসাবাদের পর গুঞ্জা স্বীকার করে যে সেটি তার ফুফা জীবন প্রসাদ সিংহের নম্বর। প্রশ্ন ওঠে, কেন এক ভাতিজি তার ফুফার সঙ্গে এতটা ঘন ঘন কথা বলছিলেন? এরপর পুলিশ জীবন সিংহের বিষয়ে খোঁজ নিতে শুরু করে। জীবন প্রসাদ সিং ছিলেন ঝাড়খণ্ডের পালামু জেলার ডালটনগঞ্জের বাসিন্দা, একজন 55 বছর বয়সী প্রভাবশালী ব্যবসায়ী। তার বাস, ট্রাক, বাইকের শোরুম সহ আরও বহু ব্যবসা ছিল। তার রাজনৈতিক প্রভাবও ছিল। তিনি তার স্ত্রীকে ডালটন নগর কর্পোরেশন চেয়ারম্যান নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। যদিও তার ভাইয়ের স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোট ভাগ হয়ে যাওয়ায় তার স্ত্রী নির্বাচনে পরাজিত হন। জীবন সিংহের বড় বড় রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ পুলিশ অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিহার পুলিশ ঝাড়খণ্ড পুলিশের সাহায্যে জীবন সিংয়ের সঙ্গে কথা বলে। যদিও ভাতিজি ও ফুফার মধ্যে কথোপকথন হওয়া স্বাভাবিক, কিন্তু ওপর থেকে জীবন সিংয়ের বিরুদ্ধে এমন কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়। তাই পুলিশ আপাতত তাকে সন্দেহের তালিকা থেকে সরিয়ে দেয়। প্রিয়াংশু স্ত্রী গুঞ্জাকে সন্দেহ করা হলেও তার বিরুদ্ধেও তখনও শক্ত প্রমাণ মেলেনি। এদিকে সক্রিয় মোবাইল নাম্বারের ডাম্প ডেটার তদন্ত চলতে থাকে এবং গুঞ্জার গোপন মোবাইল ফোনটিও পরীক্ষা করা হতে থাকে। জানা যায় সেই ফোনে গুঞ্জা 2টি নাম্বার ব্যবহার করতেন, একটি পুরনো নাম্বার যা থেকে ফুফার সাথে কথা বলতেন এবং আরেকটি নতুন নাম্বার। 2টি নাম্বারেরই কল ডিটেল রেকর্ড সিডিআর তোলা হয়। নতুন নাম্বারটি থেকে করা একটি কল ডাম্প ডেটার একটি নাম্বারের সঙ্গে মিলে যায়। সময়টিও মিলে যায় 24 জুন সন্ধে 7:30 থেকে 8টার মধ্যে। গ্রামের যে 2 জন ছেলে কল করার কথা বলেছিল তাদের সময়ের সঙ্গেও এই সময়টি মিলে যায়। অনুসন্ধানে আরও জানা গেল যে গ্রামের 2 যুবক যে নাম্বারে কথা বলছিল সেই নাম্বারটি গুঞ্জার নতুন নাম্বারের সঙ্গে মিলে যায়। এটি থেকে স্পষ্ট হয় যে গুঞ্জার কাছেও ঘাতকদের নাম্বার ছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ঘাতকদের নাম্বার এবং গুঞ্জার নতুন নাম্বার একই দিনে সক্রিয় বা অ্যাক্টিভেটেড হয়েছিল এবং একই নামে কেনা হয়েছিল। গুঞ্জার পুরনো নাম্বারের কল ডিটেলস পরীক্ষা করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। গুঞ্জা নিজের বিয়ের দিন তার ফুফাকে 99 বার কল করেছিলেন। এতবার ঘন ঘন কথোপকথন থেকে রহস্য আরও ঘনীভূত হয়। 20 বছর বয়সী ভাতিজি এবং 55 বছর বয়সী ফুফার মধ্যে কী সম্পর্ক চলছে? এই তথ্যের ভিত্তিতেই পুলিশ গুঞ্জাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। ঘটনার সন্ধ্যায় যে নাম্বারে কথা হয়েছিল সেই সূত্র ধরে ঝাড়খণ্ডের গাড়োয়া ধুরবা গ্রামের জয়শঙ্কর চৌবে এবং মুকেশ শর্মা নামে আরও 2 জনকে 1 থেকে জুন তাদের গ্রাম থেকে ধরে আনা হয়। পুলিশের সামনে প্রশ্ন ছিল, যে মানুষটিকে গুঞ্জা মাত্র 45 দিন আগে বিয়ে করেছিল তার সঙ্গে তার এমন কি শত্রুতা তৈরি হলো যে তাকে এমন ভয়াবহ ষড়যন্ত্র করতে হলো? আর তার ফুফার সঙ্গে সম্পর্কের গভীরতা কতটা?
তদন্তে জানা যায় এই সম্পর্কের গোড়াপত্তন অনেক বছর আগে, যখন গুঞ্জা খুবই ছোট। তার বাবা চাইতেন গুঞ্জা ভালো স্কুলে পড়াশুনো করুক, কিন্তু তাদের গ্রামে ভালো স্কুল ছিল না। তাই তিনি তার বোন অর্থাৎ জীবন সিংয়ের স্ত্রীর বাড়িতে ডাল্টনগঞ্জে গুঞ্জাকে পাঠান। তার খালাও চাইতেন ভাতিজি তাদের কাছে থেকে পড়াশোনা করুক এবং তারা তার যত্ন নেবে। খালার স্বামী জীবন সিং গুঞ্জার খুব যত্ন নিতেন। তিনি গুঞ্জাকে বেড়াতে নিয়ে যেতেন, ভালো জিনিস কিনে দিতেন, খেলনা দিতেন এবং কোনো কিছুর অভাব হতে দিতেন না। গুঞ্জা যত বড় হতে থাকে তত ফুফা এবং গুঞ্জার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গুঞ্জা নিজেই পুলিশের কাছে স্বীকার করেন যে 15 বছর ধরে ফুফার সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। অর্থাৎ যখন গুঞ্জার বয়স ছিল প্রায় 12 বছর, সেই 2009-10 সাল থেকেই তাদের মধ্যেই সম্পর্ক গড়ে ওঠে। এই রহস্যের কথা জীবন সিংয়ের পরিবার বা গুঞ্জার পরিবারের কেউই জানত না। সময় চলতে থাকে। গুঞ্জা ফুফার বাড়িতেই থাকতেন। যখন গুঞ্জার বিয়ের বয়স হলো এবং তার বাবা ছেলের সন্ধান শুরু করলেন, তখন জীবন সিং চাইতেন না গুঞ্জা বিয়ে করে তার থেকে দূরে চলে যাক। তাই গুঞ্জার বাবা যখনই কোনো ছেলের সন্ধান করতেন, জীবন সিং কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করে সম্পর্ক ভেঙে দিতেন। তিনি দুবার এমনটা করেন। বাড়ির লোকেরা ভাবত ফুফু তার ভাতিজির ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত এবং চান তার বিয়ে ভালো ঘরে হোক। তারা জানতেও পারেনি আসল কারণ। অবশেষে 2025 সালের এপ্রিল মাসে আসে সেই মুহূর্ত যখন গুঞ্জার ফুফু জীবন সিংহের স্ত্রী তার স্বামীকে গুঞ্জার সঙ্গে অনৈতিক অবস্থায় দেখে ফেলেন। এরপর তিনি তার ভাইকে ফোন করে বলেন, গুঞ্জাকে এখান থেকে নিয়ে যাও এবং তাকে দ্রুত বিয়ে করে দাও। বাবা অবাক হয়ে ভাবতে লাগলেন, হঠাৎ এমন কি ঘটল? কেন বোন এত তাড়াহুড়ো করছে? গুঞ্জার ফুফু তখন গুঞ্জার বাবাকে সব কথা খুলে বললেন। তারপর বাবা গুঞ্জাকে বাড়ি নিয়ে এলো আর 1 মাসের মধ্যে ছেলেটা খুঁজে পেল, যিনি প্রিয়াংশু সিং। কিন্তু গুঞ্জা বিয়ে করতে রাজি ছিল না। সে ফুফাকে ভালোবাসত, বিয়ের প্রস্তাবের বিরোধিতা করছিল বারবার, আর ফুফাও বিয়েতে রাজি ছিল না। গুঞ্জা একদিন ফুফাকে বলেছিল, চলো পালিয়ে যাই কোথাও, কিন্তু ফুফা সোজা উত্তর দিয়েছিল, না, এতে আমাদের অপমান হবে, ব্যবসাও শেষ হয়ে যাবে। তবু হঠাৎ একদিন গুঞ্জা নিজে থেকেই বিয়েতে রাজি হয়ে গেল। ফুফাকে বলল, বিয়ে হতে দাও, তারপর যা হবে দেখা যাবে। সমাজ আর পরিবারের চাপে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিয়ের দিনও গুঞ্জা আর ফুফা লুকিয়ে ভিডিও কল ও ভয়েস কলে কথা বলছিল। গুঞ্জা বলেছিল, বিয়ে হয়ে গেলেও আমাদের সম্পর্ক আগের মতোই থাকবে, এই বিয়ে শুধু নামের জন্য। এ কথা শুনে ফুফা বলেছিল, তুমি যাকেই বিয়ে করো না কেন তাকে আমি পথ থেকে সরিয়ে দেব। বিয়ের দিন সেই কথাগুলোই গুঞ্জার মাথায় ঘুরছিল। বড়মালার মুহূর্তে সে ভাবছিল এই মানুষটার সঙ্গে সারা জীবন থাকা তার পক্ষে সম্ভব নয়। তবু বাড়ির সবাই সবকিছু জেনেও তাকে জোর করে বিয়ে দিল। বিয়ের পর গুঞ্জা শ্বশুরবাড়ি চলে গেল। শাশুড়ি বললেন, এখন এটা তোমার নিজের বাড়ি, দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিন্তু কেউ জানত না গুঞ্জা বাড়ি গড়তে নয়, ধ্বংস করতেই এসেছে। প্রথম 10 দিন খুব স্বাভাবিকভাবে কেটেছিল। অতিথিদের ভিড় থাকায় ফুপার সঙ্গে যোগাযোগ কমই ছিল। রাতে একা ছাদে যাওয়া বা কারুর সঙ্গে আলাদা কথা বলাও তার পক্ষে সম্ভব ছিল না। ধীরে ধীরে বাড়ি ফাঁকা হতে শুরু করল। প্রিয়াংশুর বড় ভাই, ভাবি ও বাচ্চারা চলে গেলেন ঔরঙ্গাবাদে। প্রিয়াংশুও কাজের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। শুধু বুড়ো শাশুড়ি ছিলেন, যিনি নিজের ঘরে থাকতেন নিঃশব্দে। এখন গুঞ্জার জন্য সুযোগ এলো। 10 দিন পর আবার সে ফুপার সঙ্গে কথা বলা শুরু করল, কখনো ফোনে, কখনো ভিডিও কলে। একদিন প্রিয়াংশুর মনে সন্দেহ জাগল। সে গুঞ্জাকে জিজ্ঞেস করল, কার সঙ্গে এত কথা বলো? গুঞ্জা নির্ভয়ে বলল, আমার ফুপাজির সঙ্গে, এতে দোষ কি? প্রিয়াংশু ফোন চেক করতে চাইল। গুঞ্জা ফোনটা দিল আর নম্বর দেখে প্রিয়াংশু নিশ্চিত হল, হ্যাঁ, সত্যিই সে ফুপার সঙ্গেই কথা বলছিল। গুঞ্জার বাবার কথায় ফুফা আর তার পরিবার বিয়েতে উপস্থিতি ছিল না। তখন থেকেই প্রিয়াংশুর মনে সন্দেহের বীজ রোপিত হল, ওরা কেন আসেনি? এরপর থেকে সে স্ত্রী গুঞ্জার ওপর অবিশ্বাস করতে শুরু করল। মনে হতে লাগল গুঞ্জা হয়তো শুধু ফুফার সঙ্গে নয়, অন্য কারো সঙ্গেও কথা বলে। প্রিয়াংশু গোপনে স্ত্রীর কথোপকথন শুনতে শুরু করল, আর গুঞ্জাও বুঝে গেল তার প্রতিটি পদক্ষেপ এখন নজরবন্দি। তবু বিয়ের পরেও গুঞ্জা ফুফার সঙ্গে দেখা করত, কখনো মায়ের বাড়ি যাওয়ার অজুহাতে,
ফুপার বাড়িতে চলে যেত, আবার কখনো ফুফাই শ্বশুর বাড়িতে চলে আসত। এদিকে জীবন সিং বা ফুফা এর ছেলের কিডনিতে সমস্যা থাকায় তার চিকিৎসা চলছিল হায়দ্রাবাদে। সেই কারণে জীবনের স্ত্রী ও ছেলেও প্রায়ই হায়দ্রাবাদ যেত আসত। ফলে কাজের অজুহাতে জীবন সিং প্রায় একাই থাকত বাড়িতে, আর গুঞ্জাকেও মাঝে মধ্যে শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়িতে পাঠানো হতো। এইভাবেই দুজনের যোগাযোগ আবার গভীর হতে শুরু করল। কিন্তু প্রিয়াংশুর সন্দেহ দিন দিন বাড়তে থাকল। সে স্ত্রীর ফোন, চলাফেরা সব কিছুতে নজরদারি শুরু করল। এর ফলে গুঞ্জা আর আগের মতো ফুফার সঙ্গে কথা বলতে পারছিল না। একদিন ফুফা গুঞ্জাকে বলল, তোমার স্বামীকেই যদি সরিয়ে দিই তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে। গুঞ্জা প্রথমে দ্বিধায় পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন ফুফা আশ্বাস দিয়ে বলল, তোমাকে 40 লাখ টাকা দেব, ডাল্টনমঞ্জে তোমার নামে বড় একটা প্লট করিয়ে দেব। তোমার স্বামী মারা গেলে তার জমিগুলো তোমার নামে হয়ে যাবে, কেউ কিছু করতে পারবে না, আমি সব সামলে নেব। এই প্রলোভনে গুঞ্জা ধীরে ধীরে ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে। এখন দুজনেই পরিকল্পনা শুরু করল প্রিয়াংশুকে খুন করার। জীবন সিং তার ব্যবসায়িক যোগাযোগ ব্যবহার করে দুজন লোক খুঁজে বের করল, জয়শঙ্কর চৌবে ও মুকেশ শর্মা। তাদের মোটা অঙ্কের টাকা অফার করল, সব ব্যবস্থা করে দিল, এমনকি ফোন যোগাযোগেরও ব্যবস্থা করল। মুকেশের একটি মোবাইলের দোকান ছিল, যেখানে সিম কার্ডও বিক্রি হতো। জয়শঙ্কর সেখানে 5,000 টাকায় 3টি সিম কার্ড কিনল। মুকেশ টাকার লোভে নিজের নামেই সেগুলো রেজিস্টার করে দিল। পরিকল্পনা ছিল একটা সিম থাকবে জীবনের কাছে, একটা গুঞ্জার কাছে, আর একটি মুকেশ ও জয়শঙ্করের মধ্যে যোগাযোগের জন্য। গুঞ্জা নিজের গোপন ফোনে নতুন সিমটি লাগালো, আর আগের ফোনটা ফুফার সঙ্গে কথার জন্য রেখে দিল। এরপর ফুফা গুঞ্জার কাছ থেকে তার স্বামীর একটি ছবি চাইল, যাতে ভাড়াটে খুনি প্রিয়াংশুকে চিনতে পারে। গুঞ্জা সেটিও দিয়ে দিল। তারপর শুরু হলো প্রিয়াংশুর গ্রামের আশেপাশে নজরদারি। ওরা দেখে নিল কোন রাস্তায় এসে যাতায়াত করে, কোথায় সুযোগ পাওয়া যায়। সব তথ্য ফুফাকে জানানো হলো, আর ফুফা সব জানালো গুঞ্জাকে। বলল, তুমি শুধু সঠিক সময় ইশারা দিও, ওরা বাকিটা দেখবে। 21 জুন ফুফা জানালো সব প্রস্তুত, শুধু সুযোগের অপেক্ষা। সে গুঞ্জাকে নির্দেশ দিল, কোনো বাহানায় তোমার স্বামীকে বাড়ির বাইরে পাঠাও, ওরা ওখানেই অপেক্ষা করছে। গুঞ্জা বলল, কাল পাঠাবো। 22 জুন বিকেলে গুঞ্জা প্রিয়াংশুকে বলল, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে এসো, আমার ভাই আসছে। প্রিয়াংশু বাজারে গেল। পরিকল্পনা ছিল রাস্তার মাঝেই কাজটা শেষ করা হবে, কিন্তু সেদিন বাজারে ভিড় ছিল বেশি, সুযোগ মেলেনি। প্রথম পরিকল্পনা ব্যর্থ হল। এরপর কয়েকদিন পর প্রিয়াংশু নিজেই বলল, আমাকে কাল বারাণসী যেতে হবে, একটা কাজ আছে, পর দিনই ফিরব। গুঞ্জা মনে করল এটাই তো সুযোগ। সে সঙ্গে সঙ্গে খবর পাঠালো ফুফাকে, ও বারাণসী যাচ্ছে, এখনই সময়। এখন গুঞ্জা ভাবতে লাগল, স্বামী যখন ফিরবে তখনই সুযোগ নিয়ে কাজটা শেষ করবে। সে বারবার প্রিয়াংশুকে ফোন করে জানতে চাইতে থাকে, কোথায় পৌঁছেছ, কখন ফিরছ। প্রিয়াংশু ভেবেছিল তার স্ত্রী উদ্বিগ্ন, ভালোবাসা থেকেই জানতে চাইছে, তাই প্রতিবারই সে নিজের অবস্থান জানিয়ে দিত। কিন্তু আসলে গুঞ্জা সেই তথ্যগুলো অন্য ফোনে ফুফাকে পাঠাত, আর ফুফা সেই খবর পৌঁছে দিত খুনিদের কাছে। মিডিয়া রিপোর্টে জানা যায়, এই হত্যাকাণ্ডে যারা খুনের দায়িত্ব নিয়েছিল সুপারি কিলার, আর যারা গোটা পরিকল্পনার যোগাযোগ ব্যবস্থা করেছিল, দল সম্পূর্ণ আলাদা ছিল। মুকেশ ও জয়শঙ্কর শুধু সিম কার্ডের যোগানদাতা, তারা যোগাযোগের পথ তৈরি করেছিল, আর ফুফা জীবন সিং পুরো হত্যার পরিকল্পনা সাজিয়েছিল। এরপরেই ঘটে যায় সেই বিভীষিকাময় ঘটনা। এই কাণ্ড শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়। ফুপার বয়স ছিল গুঞ্জার দ্বিগুণেরও বেশি। যদি কোনো তরুণী বড় বয়সী কোনো ছেলেকে ভালোবাসে, সমাজ সেটাকে বুঝে নিতে পারে, কিন্তু নিজের খালার স্বামী, যিনি বাবার মতো, সেই সম্পর্কে জড়ানো সবাইকে হতবাক করে দেয়। আরও চমকে দেওয়া ব্যাপার হলো, পুলিশ জিজ্ঞাসাবাদের সময় গুঞ্জা নির্ভয়ে বলেছিল, ভালোবাসা তো ভালোবাসা, ওটা বয়স বা সম্পর্ক দেখে আসে না। প্রিয়াংশুর কোনো দোষ ছিল না, সেই ছিল একেবারে নির্দোষ, এক সৎ মানুষ, যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল এমন এক মেয়ের সঙ্গে, যে আসলে অন্যজনকে ভালোবাসত। গুঞ্জা তাকে কখনো বলেনি যে সে বিয়ে করতে চায় না। গুঞ্জার পরিবারও জানত ফুপার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তবুও তারা জোর করে প্রিয়াংশুর সঙ্গে বিয়ে দেয়।
যেন সমাজের চোখে মান মর্যাদা বাঁচে। ফুপা জীবন সিংই পুরো ষড়যন্ত্রের মূল চক্রী। ভাতিজির স্বামীকে হত্যা করার জন্য সে টাকার প্রলোভন, জমির লোভ আর প্রভাবশালী সম্পর্কের আশ্বাস দিয়েছিল। সে বলেছিল, চিন্তা করো না, কেউ কিছু করতে পারবে না, আমার বড় বড় লোকেদের সঙ্গে যোগাযোগ আছে। অন্যদিকে তার নিজের ছেলে তখন হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি ছিল কিডনির সমস্যার কারণে। বাড়ির লোকজন সেই নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই জীবন সিং সহজেই বাড়ি থেকে অজুহাতে বের হতে পারত। পুলিশের তদন্তে জানা যায় সে প্রায়ই গুঞ্জার সঙ্গে দেখা করত, বিশেষ করে যখন বাড়ি ফাঁকা থাকত। অবশেষে 2 জুলাই পুলিশের তদন্ত শেষ হয়। প্রেস কনফারেন্সে জানানো হয় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা আদালতে অপরাধ স্বীকার করেছে। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরও একবার বলছি, নিজের লাইফ পার্টনার বেছে নেওয়ার আগে অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।